এসিআর অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, যাকে বাংলায় বলা হয় বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এই বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতি বছরই প্রদান করতে হয়। এসিআরে বিরূপ মন্তব্য দিলে পদোন্নতি বন্ধ হয়। কোনো সরকারি কর্মচারীর এসিআরে বিরূপ মন্তব্য দিলে উক্ত কর্মচারীকে অবশ্যই তা অবহিত করার বিধান রয়েছে। এসিআর ফর্ম স্বহস্তে প্রদান করতে হয়। চাকরির বয়স মিনিমাম 3 মাসের অধিক হলে আংশিক এসিআর অবশ্যই লাগবে। 10ম থেকে 20 গ্রেডের এসিআর ফর্ম পূরণ করার নিয়ম প্রায় একই রকম। যেহেতু 10ম থেকে 20 গ্রেডের এসিআর ফর্ম পূরণ করার নিয়ম প্রায় একই রকম, সেক্ষেত্রে 10ম থেকে 20 গ্রেডের যে কোনো একটি গ্রেডের এসিআর ফর্ম পূরণ করার মাধ্যমে আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈরি করবেন। এসিআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী সর্বপ্রথম যে অংশটি পূরণ করবে তা হচ্ছে বৎসর অথবা সময়। এই অংশে সে 2024 খ্রিস্টাব্দ লিখে দিবে। এরপরে 1 নম্বরে সে অপশন পেয়ে থাকবে নাম। এই অংশে যেই সরকারি কর্মচারী তার এসিআর ফর্ম পূরণ করবে তার নাম বাংলায় লিখে দিবে। এরপরে ইংরেজি অংশে সেই সরকারি কর্মচারী ক্যাপিটাল লিটারে তার নাম লিখে দিবে। এরপরে 2 নম্বরে পেয়ে থাকবে পদবি। এই অংশে সংশ্লিষ্ট কর্মচারী তার পদবি লিখে দিবে। এরপরে দাপ্তরিক পরিচিতি নম্বর, যদি সংশ্লিষ্ট কর্মচারীর কোনো দাপ্তরিক পরিচিতি নম্বর থেকে থাকে এই অংশে দিয়ে দিতে হবে। এরপরে 3 নম্বরে পেয়ে থাকবে গ্রেড। বর্তমানে সংশ্লিষ্ট কর্মচারী যে গ্রেডে কর্মরত রয়েছে সেই গ্রেডটি দিয়ে দিতে হবে। যদি 10ম গ্রেডে থাকে 10ম গ্রেড, যদি 16 গ্রেডে থাকে 16তম গ্রেড, যদি 20তম গ্রেডে থাকে 20তম গ্রেড দিয়ে দিতে হবে। এরপর গ্রেড স্কেল, সংশ্লিষ্ট কর্মচারীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেড স্কেলটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে কর্মস্থল। সংশ্লিষ্ট কর্মচারী বর্তমানে যে কর্মস্থলে কর্মরত রয়েছে সেই কর্মস্থল এই 4 নম্বরে দিয়ে দিতে হবে। এরপরে 5 নম্বরে জাতীয় পরিচয় নম্বর। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর তার এনআইডি নম্বর সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এসিআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে দ্বিতীয় পেজে। এই অংশটি সংশ্লিষ্ট কর্মচারীকে অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। এই অংশে সর্বপ্রথম সংশ্লিষ্ট কর্মচারীকে যে অংশটি পূরণ করতে হবে তা হচ্ছে অনুবেদনকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মচারী যে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর অথবা দপ্তরে কর্মরত ছিল সেই দপ্তরের নাম এখানে দিয়ে দিতে হবে। এরপরে উক্ত দপ্তরে সে 2024 সালে যেটুকু সময় কর্মরত ছিল সেই সময়টুকু দিয়ে দিতে হবে। যেহেতু সংশ্লিষ্ট কর্মচারী অর্থাৎ যার এসিআর তৈরি করা হচ্ছে সে 2024-এর সম্পূর্ণ সময় উক্ত দপ্তরে কর্মরত ছিল, সেক্ষেত্রে এখানে 1/1/2024 থেকে 31/12/2024 লিখে দেওয়া হয়েছে। এরপরে 1 নম্বরে পেয়ে থাকবেন সংশ্লিষ্ট কর্মচারীর নাম। এখানে সংশ্লিষ্ট কর্মচারী তার নাম দিয়ে দিবে। এরপরে পদবি, সংশ্লিষ্ট কর্মচারী বর্তমানে যে পদে কর্মরত রয়েছে সে পদবি দিয়ে দিবে। এরপরে 2 নম্বরে পেয়ে থাকবেন মাতার নাম। এখানে সংশ্লিষ্ট কর্মচারী তার মায়ের নাম দিয়ে দিবে। এরপরে 3 নম্বরে রয়েছে পিতার নাম। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী তার পিতার নাম দিয়ে দিবে। এরপরে 4 নম্বরে রয়েছে জন্ম তারিখ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী তার এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবে। এরপরে পিআরএল শুরুর তারিখ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর জন্ম সালকে 59 দিয়ে যোগ দিলে যেই সালটি আসবে সে সালটি এখানে দিয়ে দিতে হবে। আর মাস এবং দিন একই থাকবে, অর্থাৎ জন্ম তারিখে যে মাস এবং দিন রয়েছে তা একই থাকবে, শুধুমাত্র জন্ম সালকে 59 দিয়ে যোগ করলে যে ফলাফলটি দ্বারা হয় সেটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে 5 নম্বরে বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকে বিবাহিত লিখবে, আর যদি অবিবাহিত হয়ে থাকে অবিবাহিত লিখবে। এরপরে বর্তমান সন্তান সংখ্যা, এখানে যদি তার সন্তান থেকে থাকে সেক্ষেত্রে সন্তান সংখ্যা লিখে দিবে, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় লিখে দিবে। এরপরে 6 নম্বরে ইমেল, সংশ্লিষ্ট কর্মচারীর যদি ইমেল থেকে থাকে এই অংশে দিয়ে দিতে হবে। এরপরে মোবাইল নম্বর, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর অবশ্যই মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এরপরে 7 নম্বরে পেয়ে থাকবেন সরকারি চাকরিতে যোগদানের তারিখ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী সর্বপ্রথম সরকারি চাকরিতে যে সালে, যে মাসে এবং যে তারিখে
যোগদান করেছে তা এখানে দিয়ে দিতে হবে। এরপরে 8 নম্বরে পেয়ে থাকবেন শিক্ষাগত যোগ্যতা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে দিবে। এরপরে 9 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুবেদনকারীর নাম। সংশ্লিষ্ট কর্মচারীর এসিআর ফর্ম যেই অফিসার অনুবেদন করবে এখানে তার নাম দিয়ে দিতে হবে। এরপর পদবি, অনুবেদনকারী অফিসারের এখানে পদবি অবশ্যই দিয়ে দিতে হবে। এরপরে আইডি। এরপরে 10 নম্বরে পেয়ে থাকবেন অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল। এই অংশে যে আপনার এসিআর ফর্ম অনুবেদন করবে তার অধীনে আপনি কখন থেকে কর্মরত রয়েছেন সেই স্টার্টিং তারিখ এবং বর্তমান অর্থাৎ 31/12/2024 পর্যন্ত এখানে লিখে দিতে হবে। এরপরে প্রতিস্বাক্ষরকারীর নাম, এখানে অবশ্যই আপনার ডিডিও অর্থাৎ অফিস প্রধানের নাম দিয়ে দিতে হবে। এরপরে আপনার অফিস প্রধানের পদবি দিয়ে দিতে হবে। এরপরে আপনার অফিস প্রধানের আইডি এখানে দিয়ে দিতে হবে। এরপরে প্রতিস্বাক্ষরকারীর অধীনে কর্মকাল, অর্থাৎ আপনার বর্তমান যিনি ডিডিও রয়েছে তার অধীনে আপনি কখন থেকে কর্মরত রয়েছেন এবং বর্তমান অর্থাৎ 31/12/2024 পর্যন্ত এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ তার স্টার্টিং থেকে এন্ডিং দিয়ে দিতে হবে। এরপরে নিচে আপনি পেয়ে থাকবেন অনুবেদনকারীর কর্মচারীর স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিয়ে দিতে হবে। এরপরে সংশ্লিষ্ট কর্মচারীর নাম দিয়ে দিতে হবে, পদবি দিয়ে দিতে হবে এবং যদি তার দাপ্তরিক পরিচিতি নম্বর থেকে থাকে এক্ষেত্রে এখানে দিয়ে দিতে হবে। এবং বাম পাশে একটি অপশন পেয়ে থাকবেন তারিখ, এ অংশে যে তারিখে সে তার এসিআর ফর্মটি পূরণ করে থাকবে সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে তৃতীয় পেজ অর্থাৎ দ্বিতীয় অংশ, এই অংশ শুধুমাত্র অনুবেদনকারী পূরণ করে থাকবে। এরপরে চতুর্থ পেজ, এই অংশটি শুধু প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষ পূরণ করে থাকবে, এটি আপনি কোনো ক্রমেই পূরণ করবেন না। এরপরে সর্বশেষ পেজ হচ্ছে 5 নম্বর পেজ, এই অংশে সাধারণ অনুসরণীয় বিষয়গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এসিআর ফর্ম পূরণ করতে গেলে আপনাকে কি কি বিষয় অনুসরণ করতে হবে তা এখানে দেওয়া রয়েছে। এসিআর ফর্ম পূরণ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন, তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।